ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরে কি হয়েছে, তিনি দেশে কি বলেছেন, তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন, নানা আলোচনা আমাদের চলছে। সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল। আমি নিজেও কারো কাছে এই প্রশ্নটা শুনেছি, এই কথাটা শুনেছি, এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে। সেটা হলো তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন, এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে, এবং জরুরি কথা আশঙ্কা আছে। তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে, কতটা নিশ্চিত, বা এটাকে আমরা কিভাবে দেখব। এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা। এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা। সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি, তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংকালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন, তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4:05 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে, এরকম একটা কথা বলছে। যেটুকু জানা গেছে, সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে, এই রিপোর্ট যা বলছে, তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, সেটা 1 ঘণ্টা ব্যাপী হয়েছে, এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন। সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব, কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে, বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে। সুতরাং প্রশ্ন অনেকগুলো, তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন? তাতে প্রশ্ন আসে, এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন? তাহলে আরও প্রশ্ন আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কি যথেষ্ট বা এতটাই ইনএফিশিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না, তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে পারবে? এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে। আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে, তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল। আর ইনফর্মাল বৈঠক হওয়া আসলে কোনো কথাই না। বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন, এটা কেন হবে? তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন, মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এটাও একটা সদিচ্ছার জেস্চার। সবই তো ঠিক আছে, সেনাপ্রধান কেন? এবং এই কথাটা করা হয়েছে। আমি আবারও বলছি, এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম। এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি, আমাকে কেউ বলার চেষ্টা করেছেন, এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি
সবগুলোকে আসলে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না। যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে, এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই, এটা ঘটেছেই, কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা মানে আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার। তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো, যদি হয়ে থাকে, আবারও বলছি যদি হয়ে থাকে, তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে, যেখানে ধারণা করা হলো যে এই তথ্যটা যাবে না। আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে, গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা, আনসাররা, কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন, এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন, কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি? উত্তর হলো পাইনি। তাই যদি হয়ে থাকে, আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো। আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। এই প্রশ্ন অস্বাভাবিক না। এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর, কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম, সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন, টেনিওরের মতো দেখাচ্ছেন যে এই সরকার কতদিন থাকবে, নির্বাচনের টাইম লাইন কবে, 1.5 বছর বা 18 মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান। এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে। তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন? আমরা এটা দেখতে চাই না। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনও, সেটা হচ্ছে এটা 11 সরকারের মতো না। 11 সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র। এই সরকার তা না, এবং এখন পর্যন্ত আসলেই তা না। সামরিক বাহিনী সাহায্য করছে, কিন্তু ভারতে মারাত্মক প্রোপাগান্ডা হচ্ছে। এবং আমরা একটু মনে করব, আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছুদিনের মধ্যেই একজন ভারতীয়, যার পশ্চিমা ট্র্যাকশন আছে, ব্রাহ্মচেলানি এটাকে কু বলেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে। তার চাইতে জরুরি কথা, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, জেফ্রি স্যাকচার মতো মানুষ এটাকে একই রকমভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান। সো আমাদের সেনাপ্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিস্ত্রির সাথে, সেটা এই পারসেপশনকে আরও ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড় যুক্তি হিসাবে কাজ করবে। আরেকটা জিনিসও যুক্ত হতে পারে, সেটা হলো, আমরা প্রায় বলি, আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি, বিশ্বাস করি, আমাদের জাতির অত্যন্ত বড় একটা ক্রান্তি লগ্নে আমাদের সেনাপ্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না, কিন্তু উনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছি। শেখ হাসিনা থাকতো না, ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে, কিন্তু অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা উনি নিয়েছেন। আমরা জানি মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার, কমিশন, নন কমিশন, জুনিয়র কমিশন অফিসার, সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন, তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনাপ্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেব, তাকে মনে রাখব। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, সেটা নিশ্চিতভাবেই সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে, বা কেউ অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন। কারণ সাম্প্রতিক সময়ে এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কাজ করছে। সেটা কেউ এভাবে, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না। এই সরকারের অদক্ষতা আছে, ভুল আছে, অনেক কিছু করার ছিল তারা করেননি, সব সমালোচনা আছে। কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার, ভারতের রয় সরকারকেই চালায়। এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের প্রজেক্টই এই সরকার। এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে। এগুলোকে আমি সির্ফ রাবিশ মনে করি। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে বা এগুলো যদি যথেষ্ট ডালপালা মেলে, এই ঝুঁকি আরও বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন, এটাকে ভারত এবং রয়ের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার। সে কারণেই আমি মনে করি, কিভাবে পারা যাবে জানি না, সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা আনা। অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের কোনো রকম কোনো মতভেদ তৈরি না হোক। যদি ঘটে থাকে, আমি আবারও বলছি, যেভাবে এখানে রিপোর্ট আছে, এটাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়াও যাবে না। কারণ আমি আবারও বলি যে জনাব মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক, একজন রেসপন্সিবল মানুষ। হ্যাঁ, তিনি এটাকে শতভাগ বলেননি, কিন্তু আমি ধারণা করি তার কাছে যথেষ্ট ক্রেডিবল
তথ্য আছে তিনি সূত্র দিয়ে যেভাবে বলেছেন। তো সেটা যদি হয়ে থাকে, দুই পক্ষ এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়া দরকার এবং ভবিষ্যতে এই সতর্কতাটা জরুরি। বাংলাদেশে ভারত সম্পর্কে জনগণের মানসিকতা কি, যৌক্তিক কারণেই কি, এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে ভারত সম্পর্কে কথা বলে আমরা জানি, সেটা নিয়ে যাতে প্রশ্ন তৈরি করার কেউ সুযোগ না পায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে।